বেলা দুপুর। হরিহর নাগের বাসায় পৌঁছে দীপক দেখল যে বাড়ি বন্ধ, দরজায় তালা ঝুলছে। সে ঘরগুলোর দরজা জানলার কপাট ঠেলে ভেতরে উঁকি মারার চেষ্টা করতে লাগলো। একটা ছোট ঘরের জানলা দেখল আধ খোলা। সে ঘরের মধ্যে নজর করে। ভেতরে আলো নেই, তবে বাইরে ঝাঁ ঝাঁ রোদ। তারই ফলে ভিতরটা মোটামুটি দেখা যাচ্ছে। ঘরে টাঙানো দড়িতে কি যেন ঝুলছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে দীপক। একটা বিশ্রী গন্ধ ভেসে আসে ঘর থেকে। দীপক পরীক্ষা করে প্রতিটি জানলা দরজা। না, কোনোটাই খুলতে পারা যায় না। সে কিছুক্ষণ ভাবে, তারপর খানিক দূরে একটা ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে বসে। চারপাশ ঘন গাছগাছালি থাকায় সরকার বাড়িটা বাইরে থেকে ভালো দেখা যায় না। দীপকের পেছনে একটা ভাঙা গোয়াল ঘর, সামনে কুলঝোপ। সাবধানে সে দেখে নেয় চারধার। জায়গাটা সাপখোপের আড্ডা। বাগান ভেদ করে বাসায় ঢোকার পথটা রইল তার নজরে। আশা করল তাকে কেউ দেখতে পাবে না। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দীপককে। কালুয়া ফিরল। সে ঘরের তালা খুলে ভিতরে ঢুকল। তারপরই একটা ছোট থলি হাতে বেরিয়ে গেল গ্রামের দিকে। মনে হলো কিছু কিনতে গেল দোকানে। দরজায় তালা দিল না, শিকল তুলে দিল। অর্থাৎ এখনই ফিরবে। দীপক কয়েক মিনিট অপেক্ষা করে। হরিহরের দেখা নেই। তিনি বোধহয় পরে ফিরবেন, আলাদা বেরিয়েছেন। কালুয়া ফেরার আগে সময়টুকু কাজে লাগাই। হয়তো এমন সুযোগ আর মিলবে না। দীপক শিকল খুলে বাসায় ঢুকল। এ ঘর ও ঘর করে ঢুকলো গিয়ে সেই ঘরটায়। দড়িতে ঝোলানো বস্তুটি পরীক্ষা করল। বিশ্রী গন্ধটায় গা গুলিয়ে উঠছে। তাকে রাখা অনেকগুলো ছোট বড় সাপের ঝাঁপি। একটা বাঁশের লাঠি খাড়া করা রয়েছে দেয়ালে, সেটা হাতে নেয়। এবার তার চোখ পড়ে ঘরের এক কোণে দুটো কাঠের প্যাকিং বাক্স। এক একটা হাত দেড়েক লম্বা, হাতখানেক চওড়া। তাদের ওপর কাঠের আলগা তক্তা চাপিয়ে ঢাকা দেওয়া। ডান হাতে লাঠিটা দৃঢ় মুষ্টিতে পাকড়ে বাঁ হাতে একটা বাক্সের ডালা তুলেই চমকে যায় দীপক। ও, এই ব্যাপার। সে তাহলে ঠিকই সন্দেহ করেছিল। পিছনে খুট করে আওয়াজ হতেই দীপক চকিতে ঘুরে দাঁড়ায় লাঠি বাগিয়ে। কালুয়া ফিরেছে নিশ্চয়ই। কিন্তু যে দৃশ্য দেখল, কাঠ হয়ে গেল সে। কালুয়া নয়, স্বয়ং হরিহর নাগ দাঁড়িয়ে দরজায়। তার হাতে উদ্যত পিস্তল, মুখ কঠোর, চোখে তীব্র রাগ। লাঠিটা ফেলো, কঠিন কণ্ঠে আদেশ করেন হরিহর। নইলে গুলি করব। সাইলেন্সার লাগানো আছে রিভলভারে, কেউ শুনতে পাবে না। তারপর লাশ পুঁতে দেব মাটিতে। দীপক লাঠি ফেলে দেয়। হরিহরের হিংস্র মূর্তি দেখে বিশ্বাস করে যে ওরা যা বলছে তা করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। এবার পেছনে ফেরো, আদেশ হয়। দীপককে ইতস্তত করতে দেখে খুব ঠান্ডাভাবে হরিহর রিভলভার তাক করেন ওর কপাল লক্ষ্য করে।
নিরুপায় দীপক পেছন ফেরে। কালুয়া, ওকে বেঁধে ফেল, হরিহরের কণ্ঠে হুকুম হয়। সঙ্গে সঙ্গে দুটো প্রচণ্ড বলশালী থাবা দীপকের হাত দুটো টেনে পেছনে এনে দড়ি জড়িয়ে শক্ত করে বেঁধে ফেলে। তারপরই তাকে ল্যাং মেরে মেঝেতে শুইয়ে দেয় কালুয়া। এবার বাঁধে দীপকের পা। একদম চুপ, পালাবার চেষ্টা করলেই মরবে। হরিহর দীপকের বুকের উপর রিভলভার তাক করে শাঁসায়। দীপকের হাত পা বাঁধা হলে কালুয়া দীপককে মেঝেতে শুইয়ে রেখে বেরিয়ে যায়। দ্রুত ফিরে আসে। ফিরেই সে একটা অদ্ভুত কাণ্ড করে। দীপকের নাকটা জোরে টিপে ধরে 2 আঙুলে। নিঃশ্বাস নিতে বাধ্য হয়ে দীপক হাঁ করতেই কালুয়া তার মুখের মধ্যে ঠেসে দেয় একদলা ন্যাকড়া। দীপকের দম বন্ধ হবার জোগাড়। সে ছটফট করে। কালুয়া নাক ছেড়ে দেয় বটে, তবে ঝটপট নিপুণ হাতে ওর মুখ বেঁধে ফেলে গামছা জড়িয়ে। দীপকের আর টুঁ শব্দ করার উপায় থাকে না। কাতর চোখে দেখে, বোঝে না এদের মতলবটা কি। কালুয়া, আমাদের কোনো বিষলা সাপ আছে? হরিহরের প্রশ্ন। আছে, একটা কেলে গোখরোর বিষ জমেছে নাতে। ভেরি গুড, 2-1টা এমন থাকা দরকার, কাজে লাগে। এবার দীপকের উদ্দেশ্যে তীক্ষ্ণ বিদ্রূপের সুরে ক্রূর হেসে বললেন হরিহর, কি হে ইয়ং ম্যান, রিপোর্টারি ছেড়ে ডিটেকটিভগিরি ধরলে কেন? এ গ্রেট ফুল। বড্ড বেশি জেনে ফেলেছ, তাই মরবে। নাগের লেজে পা দিয়েছ, ছবল খেতেই হবে, কোনো উপায় নেই। তিনি এবার কালুয়াকে বললেন, শোন, আমি বেরিয়ে যাচ্ছি এখুনি। বাসে বোলপুর শহরে যাব। কয়েকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে রাতে ওখানেই কাটাবো কোনো হোটেলে। সকালে ফিরব। আমি চলে যাবার খানিক বাদে তুই গোখরোটাকে ছেড়ে দিবি এই ঘরে। তারপর বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিবি। এরপর বাইরে থাকবি, উঠোনে ঘুরবি, কাজকর্ম করবি। 2-1বার গ্রামের ভেতরে যাবি। ফাঁকে ফাঁকে এসে লক্ষ্য করবি সাপটা একে কামড়ালো কিনা। ছেলেটা অক্কা পেলে লাশ রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে ফেলে আসবি যতটা সম্ভব দূরে ধান খেতে। সাবধান, কেউ যেন দেখতে না পায়। ফেলার আগে এর বাঁধন টাধন সব খুলে দিবি। দেখে যেন মনে হয় আলপথে সাপে কেটে মরেছে। লাশ ফেলে এসে তুইও বেরিয়ে যাবি। ফিরবি একদম ভোরে। হ্যাঁ, কালই সব মাল পাচার করে ফেলতে হবে। সন্দেহ করে সার্চ করলে যেন কোনো প্রমাণ না পায়। সাপটা কামড়াতে বেশি দেরি করলে জানলা দিয়ে ঢিল মেরে উস্কে দিবি। তবে তাড়া নেই, এখন 4টেও বাজেনি, ঢের সময় আছে। নির্দেশগুলো দৃঢ় স্পষ্ট ভাষায় জারি করে দীপকের দিকে আর দৃকপাত মাত্র না করে বেরিয়ে গেলেন হরিহর নাগ। কালুয়াও সঙ্গে গেল। কালুয়া ফিরে এলো মিনিট 10 বাদে। সে তাক থেকে একটা ঝাঁপি নামিয়ে মাটিতে রাখল। তারপর ঝাঁপির ডালা খুলে একটু ফাঁক রেখে
চট করে পিছিয়ে গেল। কালো কুচকুচে এক সাপের মাথা সেই ফাঁকটুকু দিয়ে ডালা ঠেলে বেরুতে শুরু করেছে। তার মুখ থেকে লকলকে চেরা জিভ বেরুচ্ছে আর ঢুকছে। কালুয়া দ্রুত পায়ে ঘরের বাইরে গিয়ে দরজার কবাট বন্ধ করে। বাইরে শিকল তোলার শব্দ হয়। ধীরে ধীরে বেরোয় সাপটা। অন্তত হাত চারেক লম্বা, তেমনি মোটা, চকচকে নিকষ কালো দেহ। সেটা চলতে শুরু করেছে। দীপক একেবারে কাঠ। সে জানে যে সাপ খাদ্যবস্তু ছাড়া অন্য প্রাণীকে নেহাত ভয় না পেলে অথবা বিরক্ত না করলে আক্রমণ করে না। দীপক বুকের ওঠানামা, শ্বাস প্রশ্বাসের শব্দ ও গতি কমিয়ে আনে প্রাণপণে। যতক্ষণ এইভাবে বাঁচা যায়। হাত পিছমোড়া করে বাঁধা থাকায় দীপক কিছুটা কাত হয়ে শোয়। তার পায়ের দিকে দরজা, সাপের ঝাঁপিটা সামনে, খোলা জানলাটা পিঠের দিকে। সাপটা একবার ঘাড় তুলে দেখে নেয়, অতঃপর ধীরে সুস্থে এঁকে বেঁকে চলে দেয়াল ঘেঁষে। বোধহয় ও কোনো ফুটোর সন্ধান করছে, বেরিয়ে পালাবার ধান্দায়। দীপকের অস্তিত্ব টের পায়নি এখনো, অথবা বিপজ্জনক মনে হয়নি এখনো। সারা ঘরে চক্কর দিতে থাকে সাপটা। দীপক আর চোখে নজর রাখছে সাপটাকে। কখনো সেটা তার কাছাকাছি চলে আসছে, কখনো দূরে। ইচ্ছে করে নয়, স্বাভাবিক আতঙ্কেই অবশ হয়ে যাচ্ছে দীপকের দেহ মন। সাপটা যখন তার পেছন দিকে যাচ্ছে তখন যে কি অসহনীয় অবস্থা। প্রতি মুহূর্তে আশঙ্কা, এই বুঝি ছোবল খেলাম, স্পর্শ পাব কোনো হিমশীতল সরীসৃপ দেহের। কোথায় ওটা? নড়াচড়া বা মুখ ঘুরিয়ে দেখার উপায় নেই। একইভাবে স্থির হয়ে থাকে সে। জানলাটা দিয়ে আলো ঢুকছে, মাঝে মাঝে ছায়া পড়ছে ঘরে। কেউ নিশ্চয়ই জানলায় দাঁড়াচ্ছে রোদের পথ আগলে। আবার সরে যায় ছায়া। কালুয়া লক্ষ্য রাখছে সাপটা দীপককে ছোবল দিল কিনা। দীপকের মনে ভেসে ওঠে অনেক প্রিয়জনের মুখ, বাবা, মা, দাদা, বৌদি, ভাইপো ছোটন, ভাইঝি ঝুমা, আরও কতজনের। ঘরে থাকলে বৌদি এই সময় তাকে চা খেতে ডাকত। দাশুর রেস্টুরেন্টের আড্ডায় একটু পরে এক এক করে বন্ধুরা জুটতে শুরু করবে। চা খেয়ে দীপকও হাজির হতো। বঙ্গবার্তা অফিসে কুঞ্জবাবু টেবিলে ঝুঁকে সম্পাদকীয় লিখছেন। হয়তো আশা করছেন দীপককে। কেউ কি কল্পনাও করতে পারবে দীপক এখন কোথায়? নিশ্চিত মরণের মুখে কি যন্ত্রণাময় ভবিতব্যের অপেক্ষায় রয়েছে সে। সময় বুঝি আর এগোয় না। কতক্ষণ কেটেছে? 15 মিনিট, আধ ঘন্টা। দীপকের বোধ হচ্ছে যেন কয়েক ঘন্টা কেটে গেছে। মনের চাপ অসহ্য হয়ে ওঠে এক এক সময়ে। সাক্ষাৎ মৃত্যুদূত ঘুরছে চারপাশে, রয়ে শয়ে খেলাচ্ছে যেন উৎকট উল্লাসে। এর চেয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাক ভবলীলা। দিক ছোবল, আর সহ্য হয় না। আবার একটা
মরিয়া চিন্তা মাথায় খেলে, এভাবে হাল ছেড়ে দিয়ে নিজেকে সঁপে দিই কেন মৃত্যুর কবলে? শেষ চেষ্টা করা যাক। হঠাৎ যদি বাঁধা জোড় পায়ের নিচে চেপে ধরতে পারি সাপটার মাথা, থেতলে পিষে দিই ওর মুন্ডুটা। যদি ফসকাই তো মরব, সে তো এমনিতেও এড়ানো যাবে না। কিন্তু যদি সফল হই, তখন হাত পায়ের বাঁধন খোলা অসম্ভব হবে না। জানলার গরাদ ভেঙে বেরুব, লাঠিটা রয়েছে ঘরে, কালুয়া বাধা দিলে মোকাবিলা করা যাবে। মোট কথা এটাই একমাত্র উপায়। কালুয়ার কাছে নিশ্চয় পিস্তল নেই। সাপটার অজান্তে ধীরে, অতি ধীরে উঠে দাঁড়াতে হবে। তারপর সাপটা কাছে আসার অপেক্ষা। নির্ভুল নিশানায় লাফিয়ে পড়তে হবে ওর মাথায়। দীপকের সমস্ত স্নায়ু টান টান। ইঞ্চি ইঞ্চি করে সে মাথা তুলতে থাকে মেঝে থেকে। সহসা বাইরে একটা আওয়াজ হলো জোরে। কি ব্যাপার? দীপক স্থির হয়ে যায়। একটু বাদে দরজায় শব্দ হয়, শিকল খুলছে কেউ। পলকে সাপটা দরজা লক্ষ্য করে ফনা ধরে স্প্রিংয়ের মতো খাড়া হয়ে ওঠে। দীপক তৎক্ষণাৎ মেঝেই শুয়ে ফের নিথর হয়। নির্ঘাত কালুয়া এসেছে। দরজার কপাট খুলে যায়। যে মুখটা উঁকি দেয় তাকে দেখে দীপক থ। কালুয়া নয়, জমির। তার হাতে লম্বা লাঠি। সতর্ক চোখে জমির সাপটাকে নজর করে। এক পা ঢোকে ঘরে। ক্রুদ্ধ বিষধর সঙ্গে সঙ্গে ফুঁসিয়ে তেড়ে যায় জমিরকে। মুহূর্তে লাঠির ঘা পড়ে সাপটার ঘাড়ে। ছিটকে যায় সাপটা। পরপর আরও কয়েক ঘা প্রচণ্ড আঘাতে জমির শেষ করে দেয় সাপটাকে। জমিরের পেছনে আরও একজন ঘরে ঢোকে, বশির, জমিরের ভাই। জমির চটপট দীপকের হাত পা মুখের বাঁধন খুলে দেয়। আকুল স্বরে জিজ্ঞেস করে, সাপটা কি কেটেছে? না। দীপক মাথা নাড়ে। ওহ, বাঁচলাম। আনন্দে চেঁচিয়ে ওঠে জমির। ভাবছিলাম বড্ড দেরি হয়ে গেছে। দীপক উঠে বসে হাঁফায়। অবিশ্বাস্য চোখে দেখে মৃত সাপটা। কি যে ঘটে গেল ঠিক ঠাহর হয় না। তারপর প্রশ্ন করে জমিরকে, তুমি এখানে? আপনি চলে যাবার পর খেয়াল হলো আপনাকে যেতে দেওয়া ঠিক হয়নি। এরা দুষ্টু লোক, যদি বিপদে পড়েন। তাই বশিরকে সঙ্গে নিয়ে এলাম আপনার পিছু পিছু। দূর থেকে দেখলাম আপনি সরকার বাড়ির বাগানে ঢুকলেন। কালুয়া এলো, হরিবাবু এলেন, হরিবাবু বেরিয়ে গেলেন। কালুয়া ঘোরাফেরা করছে, কিন্তু আপনার দেখা নেই। বাড়ি থেকে বেরোবার তো একটাই পথ। দুজনে গিয়ে বাগানে লুকোলাম। দেখলাম কালুয়া থেকে থেকে একটা জানলা দিয়ে দেখছে ভেতরে। সন্দেহ হলো। কালুয়া একবার গায়ের দিকে যেতেই গিয়ে উঁকি দিলাম ওই জানালায়। দেখলাম আপনি মেঝেতে পড়ে আছেন মরার মতন, আর সাপটা ঘুরছে। ভয়ে হিম হয়ে গেল বুক। বশিরের সঙ্গে যুক্তি করলাম। একটু বাদে কালুয়া ফিরল। ওকে পেছন থেকে এক ঘা দিয়ে পেড়ে ফেলে বেঁধে ফেললাম। তারপর ঢুকলাম,
এই ঘরে। ওই বাক্সটা দেখো। দীপক একটা কাঠের বাক্স দেখায়। ডালা খোলা বাক্সে ঝুঁকে দেখে জমির নীরবে মাথা ঝাঁকায়। ওই বাক্সটা খোলো। দ্বিতীয় কাঠের বাক্সটা দেখায় দীপক। সে নিজেও ওঠে। জমির বাক্সের চাপাটা তুলতেই দীপক দেখে অন্য বাক্সটার মতো এটাও প্রায় ভর্তি সাপের চামড়ায়। নুন মাখানো শুকনো চামড়া। আঁশটা বোটকা গন্ধ ঠেলে ওঠে বাক্সটা থেকে। দুটো বাক্স এবং ঘরে দড়িতে টাঙানো মস্ত একটা সাপের চামড়া দেখিয়ে দীপক জিজ্ঞেস করলো জমিরকে, তুমি জানতে এরা সাপ মেরে চামড়া ছাড়িয়ে নেয়? জানতাম বাবু। বলনি কেন? সাপের চামড়ার ব্যবসা বেআইনি, জানতে না? সাপের দামি চামড়ার লোভে গাদা গাদা সাপ মারা হচ্ছিল। অনেক জাতের সাপ শেষ হয়ে যাচ্ছিল। সরকার তাই আইন করেছে সাপ মেরে চামড়া বিক্রি নিষিদ্ধ। জমির কাঁচুমাচু ভাবে বলে, আগে জানতাম, বলতে পারিনি ভয়ে। কিসের ভয়ে? একদিন এখানে হঠাৎ এসে দেখি পেছনের উঠোনে তড়িতে অনেকগুলো সাপের চামড়া শুকোচ্ছে। বুঝতে পারি এই এদের ব্যবসা। চলে আসার আগেই কালুয়ার চোখে পড়ে যায়। ও শাসাই, কাউকে বললে আমায় খুন করবে। লোকটা সাংঘাতিক, তাই ভয়ে মুখ বুজেছিলাম। আমি ছাড়া বোধহয় আর কেউ টের পায়নি। তবে বাবু, আমি অকৃতজ্ঞ নই। আপনার বিপদ বুঝে আর স্থির থাকতে পারিনি। হাতে পায়ে বাঁধনের জায়গাগুলো টনটন করছে। মেসেজ করে আড়ষ্টতা কমিয়ে দীপক বাইরে আসে। বারান্দায় একটা খুঁটিতে কালুয়া মোক্ষম করে বাঁধা। তার মাথার পেছনে এক জায়গায় রক্ত গড়াচ্ছে। লোকটার চোখ মুখ বিকৃত হয়ে উঠেছে হিংস্র রাগে। শান্ত সুশীল জমিরেরও দেখা গেল ভিন্ন মূর্তি। দাঁত কিড়মিড় করে চাপা গর্জন ছাড়ে। বসির, একটা বিষে টইটম্বুর কালনাগ নিয়ায় দিকি, শয়তানটার গায়ে ছেড়ে দি। সাপের বিষে মৃত্যু কেমন আরাম, টের পাক। থাক থাক, দীপক থামায়, এসো। খানিক তফাতে গিয়ে দীপক বলল, কালুয়া যেমন আছে থাক। এক্ষুনি বোলপুর যেতে হবে, থানায়। জমির, তুমি আমার সঙ্গে চলো। বসির এখানে কালুয়াকে পাহারা দিক। বাস, লরি, প্রাইভেট কার যা পারি ধরে চলে যাব। টের পেলেই হরিনাগ পালাবেন। উনি আসল শয়তান। আজ রাতের মধ্যে দুটোকে অ্যারেস্ট করানো চাই। বাস রাস্তায় পৌঁছে দীপক দেখল যে বাস স্টপে হরিহর নেই। অর্থাৎ তিনি বোলপুর রওনা হয়ে গেছেন। যাক, নিশ্চিন্তি। দুদিন বাদে সকালে বঙ্গবার্তা অফিসে হাজির হলো দীপক। কুঞ্জবিহারী চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দীপকের কাঁধ চাপড়ে দিয়ে হুঙ্কার ছাড়লেন, কংগ্রাচুলেশনস। তিনি উত্তেজিত স্বরে বললেন, খানিক আগে থানার বড়বাবুর সঙ্গে দেখা হলো। উনি বললেন কলকাতায় হরিনাগের গুদাম সার্চ করে প্রচুর সাপের চামড়া পাওয়া গেছে। দেশে বিদেশে চালান দিতেন গোপনে। এই কারবারে প্রচুর টাকা কামাতেন। ওর বিজনেস পার্টনারকেও
ধরেছে পুলিশ। এই লোভীগুলোর জন্যে কত প্রাণী যে লোভ পেতে বসেছে। এদের শাস্তি আরো কঠোর হওয়া উচিত। দীপক বসতে কুঞ্জবাবু প্রশ্ন করলেন, বলো তো বাপু, কিভাবে সন্দেহ করলে কেসটা? সেদিন তোমায় টায়ার্ড দেখে ডিটেলস জিজ্ঞেস করিনি। দীপক বলল, গ্রামের লোকের কথাই। শুধু বুড়ো আর বড় সাপ কেনেন। এদিকে হরিনাগ মুখে বলেন অন্যরকম। বড় ঢ্যামনা সাপের অর্ডার দেন সাপুড়েদের। সাপ নিয়ে রিসার্চ করছেন, আর নির্বিষ ঢ্যামনা সাপ সম্বন্ধে গায়ের লোকের সেন্টিমেন্ট জানেন না। স্ট্রেঞ্জ। আবার কালুয়ার মতো দাগি গুন্ডাকে সঙ্গী জুটিয়েছেন। খটকা লাগলো। ভাবলাম ওর সম্বন্ধে আরও খোঁজ নি। ওর গাঁয়ের পোস্টমাস্টার আমার চেনা। তাকে বলে রাখলাম, হরিহর কোনো চিঠি পোস্ট করলে কোথায় পাঠাচ্ছেন ঠিকানাটা টুকে রাখতে। 3 দিন বাদে ঠিকানা পেলাম। তাই দেখে চলে গেলাম কলকাতায়, ট্যাংরা অঞ্চলে। নাগ কোম্পানির অফিস গুদাম বের করলাম। দেখি চামড়ার ব্যবসা। সন্দেহটা বাড়ল। তখন হানা দিলাম ওর ডেরায়। ভানে অ্যানিমেল লাভার। কি ধূর্ত! খুব বেঁচে গেছো। লোকটা ডেঞ্জারাস ক্রিমিনাল, কুঞ্জবিহারী মন্তব্য করলেন।